স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলার ফাইনাল রিভিশনের ম্যারাথন সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের জন্য তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে এই ভিডিওর সম্পূর্ণ এক্সপ্লেনেশন তোমাদের জন্য দেওয়া আছে, কিন্তু আজকে আমি এসেছি সম্পূর্ণ তোমাদের রিভিশন পারপাসে। এবং আজকের এই ভিডিওতে আমি এখান থেকে কোন কোন অংশ থেকে ইম্পর্টেন্ট কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যেমন তোমাদের বলে দেব, সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারে এই কবিতা থেকে কি কি প্রশ্ন এসেছিল সেটাও বলে দেবো। আর তার পাশাপাশি আরও একবার ছোট্ট করে জানিয়ে নেব এই কবিতার মূল ব্যাখ্যাকে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের বিষয় তিন পাহাড়ের কোলে। প্রথমেই বলি, কবিতাটি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাতে মোট 3টে স্তবক এবং 12টা পংক্তি আছে। এই যে কথাটা বলছি 3টে স্তবক 12টা পংক্তি, এগুলো অবশ্যই মনে রাখবে, কারণ তোমাদের যে ছোট ছোট প্রশ্ন আসে, অনেক সময় এমসিকিউ আসে, কখনো বা 1 নম্বরের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই কবিতার মধ্যে বেশ কিছু শব্দই আছে, কিন্তু আমি 5টা শব্দ বলবো যে শব্দগুলোর মিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমরা শিখে যাবে, কারণ প্রশ্ন যদি আসে শব্দার্থর ক্ষেত্রে ওখান থেকেই আসবে। প্রথমে বলবো হাওয়া বিলাসী, যার অর্থ ভ্রমণ পিপাসু। কাঁদর শব্দের অর্থ গুহা, পাহাড়ে যে ছোট ছোট গুহা থাকে সেই গুহা। টিলা অর্থাৎ ছোট পাহাড়। খাঁচা, খাঁচা কাকে বলে তোমরা জানো, লোহার যে খাঁচাগুলো হয়, পাখি থাকে সেই খাঁচা, বা জন্তু জানোয়ার থাকে সেই খাঁচা, কিন্তু এখানে যে শহুরে বদ্ধ জীবন তাকেই কবি খাঁচা বলেছেন। নকশি কাঁথা, সাধারণ অর্থে নকশি কাঁথা, নকশা করা কাঁথা। প্রাচীন গ্রাম বাংলার মহিলারা বিভিন্ন বড় বড় কাঁথা তৈরি করতেন, যেখানে এমন একটা নকশি তারা তৈরি করতেন বা নকশা তৈরি করতেন, সেই নকশার মধ্যে ধরা পড়তো বড় বড় কাব্য কাহিনী, উপাখ্যান, রূপকথা বা রামায়ণ মহাভারতের গল্প। এখানে কবি নকশি কাঁথা বলতে সেই গ্রাম্য প্রাকৃতিক জীবনকে বুঝিয়েছেন বা গ্রাম্য প্রকৃতিকে বুঝিয়েছেন বলা যেতে পারে। যাকে এরপরে আমি আসব মূল যে কবিতার বিষয়, সেই কবিতার বিষয়ে। তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, এবং কবি শক্তি চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত খ্যাতনামা কবি যাকে বলা যায়। কবি বলছেন যে কবিতার 3 বন্ধুকে সঙ্গী করে ভ্রমণ পিপাসু কবিদের মন ঘুরতে বেরিয়েছিলেন, এবং একটা স্থানে এসে হঠাৎ করে অন্ধকার রাত্রিতে, রাত্রি শেষ প্রায়, সেই সময় তারা 3 জন নেমে পড়েন, এবং নেমে পড়েই তাদের চোখের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে সেটা যেন ফ্রেমে বাঁধানো একটা ছবির মতো। মাথার উপরে আকাশে ফুটফুট করছে তারা, আর অন্যদিকে জনমানবহীন একটা স্টেশন। আর এমন একটা জায়গায় আসলে কবি মনে করেন যে কোনো মানুষ ওই স্থানে যদি আসে পথ হারিয়ে যেতেই তার মন চাইবে। পরের স্তবকেই কবি বলেছেন এই জায়গার কোনো নির্দিষ্ট পথ কবিরা দেখতে পাচ্ছেন না, এতটা অন্ধকার সেই সময়। একেবারে তারা যতই ফুটুক না কেন, জঙ্গলে গ্রাম্য জায়গা, একেবারে জঙ্গল ঘেরা, পাহাড়ে ঘেরা জঙ্গল বনভূমি, সেখানে পথ দেখা যায় না। কিন্তু পথ হারিয়ে যেদিকেই যাওয়া যায় না কেন, একটা পথ বেরোবো। কোন পথ? জানার পথ। কারণ কবি বলতে চেয়েছেন যে পথেই কবিরা যাওয়া শুরু করুন না কেন, সেখানে এমন একটা নতুন নতুন দৃশ্য কবিরা দেখতে পাবেন, যেটা কবিদের কাছে নতুন কিছু জানার আগ্রহকে বাড়িয়ে তুলবে, নতুন পথ খুঁজবে। এবং সেখানে কি কি দেখা যাবে তারও একটা উদাহরণ দিয়েছেন কবি, কয়েকটা উদাহরণ দিয়েছেন। কবি বলছেন ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর বনভূমির কাছেই, মানে জঙ্গলের মধ্যে এসব বিভিন্ন কিছু এদিকে ওদিকে ছড়িয়ে আছে, কবিরা দেখতে পান। বনভূমির ঠিক ওপারেই কবি বলেছেন মনোভূমির উদয়, খুব ইম্পর্টেন্ট লাইন। মনোভূমি অর্থাৎ মানবিক ভূমি, মন যেখানে বাস করে, মানুষ যেখানে বাস করে। খুব সাংঘাতিক একটা ইঙ্গিত দিয়ে কবি এখানে কথাটা ব্যবহার করেছেন। শহুরে যে জীবনে কবি প্রাণের সাড়া পান না, প্রাণের স্পন্দন হারিয়ে ফেলেছিলেন, সেই প্রাণের সাড়া পাওয়া যায় এই মনোভূমিতে, যেটা ওই 3 পাহাড়ের কোলে গ্রামের মধ্যে বনভূমির ওপারে উদয় হয়েছে। দয় বলতে এখানে উদয়। আচ্ছা, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। কবিরা যে সময়ে পৌঁছেছেন একেবারে রাত্রের অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে যে শব্দগুলো সেখানে হচ্ছে, প্রকৃতির বুকে হচ্ছে, একেবারে নিঝুম রাত অথচ শব্দ, সেই শব্দগুলোর মধ্যে কবি মনে হচ্ছে যেন মানুষ ফিসফিস করে ঘুসঘুস করে স্বপ্নের মধ্যে কথা বলছে। এরপরেই কবি বলেছেন যে সেই রাতের অন্ধকার কেটে যাচ্ছে, পূব আকাশে সূর্য উঠছে, আস্তে আস্তে আলোর ঘোমটা সরে যাচ্ছে, এবং সেখানে
ছড়িয়ে পড়ছে। কবি চোখের সামনে কি ভেসে উঠছে? কবিদের চোখের সামনে শক্ত সবুজ গা ভেসে উঠছে। দুটো শব্দ কিন্তু ইম্পর্টেন্ট, শক্ত এবং সবুজ, পরে আসছি। আর 3 পাহাড়ের কোলে জেগে উঠছে সেই গা। শক্ত সবুজ কেন? কবি বলেছেন যে শহুরে জীবন যেমন ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মানে আমাদের এখানে রঙিন একটা ফানুসের জীবন, যে সেখানে একটা ছোট্ট পিন ফোটালে যেমন ফানুস একেবারে ভেঙে যায়, তছনছ হয়ে যায়, ঠিক তেমন আমাদের জীবন। আমরা বাইরে থেকে যে জীবনটাকে দেখতে পাই শহরের মানুষের, সেটা কিন্তু আসল জীবন নয়। আসলে ভেতরে তাদের অনেক রকম কিছু চলে, একেবারে দুরকম জীবন। কিন্তু এখানে মানুষের জীবন কিন্তু অত সহজে ভেঙে পড়ে না, শক্ত ভঙ্গুর নয়। আর সবুজ, একেবারে প্রাণবন্ত, একেবারে বলা যায় ফুটছে টকবক করে, একেবারে শান্ত নয়, যেটা একেবারে চঞ্চল গতি, সেই কথা বলেছেন এখানে। আমরা জানি সবুজ শব্দটার মধ্যেই একটা তারুণ্যের আভাস পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা পেয়েছি। এখানে কবি সেই গ্রাম্য জীবনকে, গ্রামের মানুষের জীবনকে সেই সবুজ সতেজ বলতে চেয়েছেন। তারপরে কবি বলেছেন যে একটা প্রশ্ন তুলে ধরেছেন কবি কবিতার শেষে গিয়ে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? কবি এই প্রশ্নের মধ্যেই কিন্তু তার উত্তর খুঁজে দিয়েছেন। পাঠকরা আশা করি বুঝতে পারবে, এটা কবি বিশ্বাস। কবি বলছেন যে খাঁচা, যে জীবন শহরে আছে, কংক্রিটের যে শক্ত জীবন, সেই জীবনে কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়। আসলে আধুনিক নগর জীবন গড়ে তুলতে গিয়ে কংক্রিটের সভ্যতা প্রাণের অস্তিত্বকে হারিয়ে ফেলছে, সেখানে ভালোবাসার স্পন্দন খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে যে প্রাণের স্পন্দন আছে সেখানে বাঁচা সম্ভব, খাঁচায় যেটা সম্ভব নয়। 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব শুনতে পাচ্ছেন কবি। আগেই বলেছি নকশি কাঁথা কি, আর এখানে প্রকৃতির যে নানা বৈচিত্র্য, নানা রং রূপ বৈচিত্র্য, সেই বৈচিত্র্যময় প্রকৃতিকে কবি নকশি কাঁথা বলে কল্পনা করেছেন। এবং সেখানে শিশুর কলরব হচ্ছে বিভিন্ন জীবজন্তুই হোক, পশু পাখি হোক, বা মানুষের জীবনের শৈশবের যে কোলাহল সেটাই হোক, সেটা তার সাথে মানব জীবন শিশুর মতো। এখানে তার মধ্যে কোনো জটিলতা নেই, সেখানে কোনো ঈর্ষা নেই, কোনো ভেদাভেদ নেই। সেই কথাগুলো বোঝানোর জন্য কবি শিশুর কলরব বলেছেন, শব্দটা ব্যবহার করেছেন। এই হচ্ছে মূল বিষয় কবিতার। ব্যাখ্যায় বলো যাই বলো, সে এরকমভাবেই আসতে পারে। এবার তোমাদের যেটা বলার, মানে ছোট ছোট যে প্রশ্ন, এমসিকিউ হোক বা 1 নম্বরের প্রশ্ন হোক, সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। অন্ধকারে কবি কোথায় নেমেছিলেন, কবি হাওয়া বিলাসী বলে কাদের বোঝাতে চেয়েছেন, 3 জোড়া চোখ কি, এরকম প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা শব্দের ওপর প্রশ্ন হতে পারে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের অর্থ এবং কোথায় কি কখন, সমস্তটা ভালোভাবে দেখে নেবে। তোমরা যারা পারছো না ভালোভাবে তৈরি করতে, তাদের প্রত্যেককে বলবো আমাদের 8774162111 একমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা চাইলে তোমাদের প্রত্যেকটা পাঠ্য বিষয়ের নোটস পারচেজ করতে পারো। শুধুমাত্র যে এই বইটা, মানে তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন তাই নয়, তোমাদের যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের 3টে গল্প আছে, তোমাদের এডিটোরিয়াল লেটার হোক বা অনুচ্ছেদ রচনা অথবা গ্রামার, প্রত্যেকটা বিষয়ের কিন্তু নোটস আমরা রেডি করে ফেলেছি। এবং তোমরা চাইলে, তোমাদের প্রয়োজন হলে তোমরা পারচেস করতে পারো। আমি নিশ্চিতভাবে বলতে পারি, সময় যতই কম হোক না কেন, তোমরা মাত্র 3 থেকে 4 দিনে সেই নোটস পড়লে নিজেদের সম্পূর্ণভাবে তৈরি করে ফেলতে সক্ষম হবে। যাই হোক, এটা বললাম। এরপরে যে ইম্পর্টেন্ট লাইন, সেটা তোমাদের বলে রাখি, যেখান থেকে ব্যাখ্যামূলক বা তাৎপর্যমূলক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর স্বপ্নে কথা কয়। ইম্পর্টেন্ট লাইন। সহজ করে বাঁচা কি আর খাঁচায় সম্ভব, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। ইম্পর্টেন্ট লাইন। অথবা একটা লাইন, হাওয়া বিরেশে 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এই লাইনগুলো তুলে মূলত প্রশ্ন হওয়ার সম্ভাবনা, ব্যাখ্যা হোক, তাৎপর্য হোক, নর্মাল যে প্রশ্ন উত্তর সেটা হোক, যে কোনো ধরনের প্রশ্ন। আর ওই যে বললাম, মিনিং যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবার আসবো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরে। প্রিভিয়াস ইয়ার বলতে আমরা প্রথমে 2025-এ চলে যাব, যেখানে 3 পাহাড়ের কোলে থেকে প্রশ্ন এসছে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব। খাঁচা ও সহজ করে বাঁচা, এই অংশ দুটোর অর্থ লিখতে বলেছে, মানে শব্দ এবং এই অংশটার অর্থ লিখতে বলা হয়েছে। আমি তোমাদের এইখানেও বলে দিয়েছি, এক্সপ্লেনেশন ভিডিওতেও বলে দিয়েছি, কাজেই নিশ্চয়ই আর প্রশ্নটা নেই। এরপরে বলা হচ্ছে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, উক্তিটির তাৎপর্য লেখো। একটা জিনিস খেয়াল করো, এখানে 5 মার্কস আছে।
5 মার্কস আনতে গেলে তোমাকে কিন্তু ওই একটা লাইনের ওপর বসে থাকলে চলবে না, কবিতার মধ্যে ঘুরে ফেরাতে হবে। প্রথমে তোমাকে উল্লেখ করতে হবে কবি একটা প্রশ্ন রেখেছেন কবিতার শেষে, কিন্তু সেই প্রশ্নের মধ্যেই কবিতার উত্তর খুঁজে পেয়েছেন। কবি বলতে চেয়েছেন সহজ করে খাঁচার মধ্যে বাঁচা যায় না। তারপরে উল্লেখ করবে খাঁচা বলতে কবি এখানে শহুরে বদ্ধ জীবনকে বুঝিয়েছেন, সেই জীবন বদ্ধ কেন সেটাকে ব্যাখ্যা করবে। কংক্রিটের শহর, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন চাপে নিজেদের মধ্যে সীমাবদ্ধ, তারা একে অপরের খোঁজ নেয় না বা একে অপরের সাথে খুব একটা মেশে না, একে অপরের প্রতি হিংসা, স্বার্থপর মনোভাব, তার সাথে রাজনৈতিক যে রোজ নামচা চলে আমাদের শহুরে জীবনে, সেই সমস্ত কিছুর জন্য এই বদ্ধ জীবনটা একটা খাঁচার মতো কবির কাছে। সেটা সহজ করে সেখানে বাঁচা যায় না, বা নিজে চাইলেও সহজভাবে বেড়ে ওঠা যায় না, নিজের খুশিতে বেড়ে ওঠা যায় না, কারণ সেখানে একটা সময় ধরে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এই সম্পূর্ণ বিষয়টা কবিতার লাইন তুলে উত্তর লিখবে। চলে যাব 2024-এ, সেখানেও কিন্তু তোমাদের প্রশ্ন এসছে এই কবিতা থেকে। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, কবি বলছেন শহরাঞ্চলের সাথে বনভূমির কি কি পার্থক্য, 1 নম্বর আছে। তারপরেই কবি বলেছেন যে বনভূমির সাথে মনোভূমির যে সম্পর্ক কবি কবিতায় রেখেছেন সেই সম্পর্কটাকে বুঝিয়ে দাও, সেখানে 5 নম্বর আছে। শহরাঞ্চলের সাথে বনভূমির কি কি পার্থক্য, সেখানে দেখো 3টে পার্থক্য কবি বলে দিয়েছেন। শক্ত, সবুজ, সহজ, অর্থাৎ বনভূমির জীবন সহজ, একেবারে খোলামেলা, আর শহুরে জীবন খাঁচার মতো, এটাই সব থেকে বড় আনসার। তারপরে হচ্ছে যে আনসারগুলো সেগুলো কিন্তু পরবর্তী 5 মার্কসের মধ্যে দেবে, 1 নম্বরের মধ্যে লিখবে না। 5 মার্কসের মধ্যে এবার লিখবে শক্ত, সবুজ, সহজ, এই 3টে শব্দকে কেন্দ্র করে লিখবে। এখানকার শহরের মানুষ অত্যন্ত মানে ভঙ্গুর জীবনযাপন করে, তারা যেমন অত্যন্ত দুঃখে ভেঙে পড়ে, অত্যন্ত আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তাদের জীবনের কোনো মানে টানাপোড়েন তাদের জীবনকে যেন বয়ে নিয়ে যেতে পারে না, তারা অত্যন্ত ভঙ্গুর জীবন যাপন করে। কিন্তু গ্রামের মানুষ শক্ত জীবন যাপন করে, মানে শক্ত বলতে তাদের মানসিক জীবনটা শক্ত, তাদের দারিদ্র তাদের সব সময় ছেয়ে আছে, তাদের খুব উচ্চ জীবন তাদের নয়, আর সেই কারণে তাদের চাওয়া কম, পাওয়া কম, সবটাই তাদের কম, সেখানে হারানোর ভয়টা তাদের কম, সেই কারণেই তাদের মধ্যে সহজভাবে বেঁচে থাকার যে জীবনটা সেটাও সহজ হয়ে যায়, সহজ সরল তাদের মন, এবং শহুরে জটিলতা তাদের মধ্যে নেই, রাজনৈতিক চাপানুতোর গ্রাম্য জীবনে নেই। আর তারপরে সব থেকে বড় যেটা জরুরি, কংক্রিটের জীবন নয়, সেখানে আকাশটা দেখা যায়, এখানে তো শহুরে জীবনে আকাশ দেখা যায় না বলতে গেলে, বড় বড় অট্টালিকা ছেয়ে আছে, সেই সঙ্গে জলাশয় গুড়িয়ে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, সেটা কিন্তু সব গ্রামের জীবনে নেই। এই সবটা, তার সাথে নকশি কাঁথার শিশুর কলরবের ব্যাখ্যাটাও কিন্তু অ্যাড করে দেবে, কিন্তু উল্লেখ করবে না ওভাবে, ওই গ্রাম এবং শহরে মনোভূমির মধ্যে তুলনা করবে, বনভূমি এবং মনোভূমির পার্থক্যের মধ্যে তুলনা করবে। আচ্ছা, এরপরে আমি চলে যাব এখানে পাশাপাশি যে পার্থক্যগুলো, বনভূমি, বিভিন্ন গাছ আছে, কারোর সাথে কোনো বিবাদ নেই, ভালোবাসার সহাবস্থান আছে, গ্রাম্য মানুষের মধ্যে জটিলতা নেই, এগুলো বললাম। আচ্ছা, আরেকটা জিনিস, ঋতুভেদে যে বনভূমির মধ্যে যে পরিবর্তন হয়, সেটা সমস্ত বনভূমির মধ্যে একই সাথে আসে, একই সাথে যায়, কিন্তু শহুরে জীবনে সেই পরিবর্তনটা হয় না। তাই মানসিক মনোভূমির যে উদয় হয়েছে গ্রামে মানুষের মধ্যে, সেখানেও কিন্তু একই রকম, তাদের আনন্দ, হাসি, কান্না, উৎসব সবটাই কিন্তু একসাথে তারা পালন করে, এটা উল্লেখ করবে। আটপৌরে যে জীবন, সেটা গ্রামের মধ্যেই পাওয়া যায়। এভাবেই তোমরা পার্থক্যটাকে দেখাবে। আচ্ছা, এবার চলে যাব 2023-তে, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে, একই লাইন তুলে প্রশ্ন এসছে, বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, সেখান থেকে একেবারে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়, দুটো লাইনে তুলে দেওয়া হয়েছে, দুটো পংক্তি তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে যে সূত্র ও প্রসঙ্গ উল্লেখ করে এই পংক্তি দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। সূত্র মানে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সূত্র। আর এক্ষেত্রে বলে রাখি, সম্পূর্ণ মার্কসটা তোলার জন্য মূল কাব্যগ্রন্থের নামটাও বলে দেবে। প্রসঙ্গ কি, কোন প্রসঙ্গে কবি বলেছেন, কবিরা 3 বন্ধু ভ্রমণ পিপাসু মন নিয়ে বেরিয়ে পড়েছিলেন, ট্রেনে করে যাচ্ছিলেন, হঠাৎ রাত, একেবারে অন্ধকার রাত শেষ হওয়ার মুখে, সেই সময় নেমে পড়েছেন 3 পাহাড়ের কোলের কোনো একটা 3 পাহাড় ঘেরা কোনো একটা বনভূমিময় নির্জন স্টেশনে। সেখানকার যে পরিবেশ দৃশ্য, সেটা বর্ণনা করতে গিয়ে কবি এই কথাটা, এই প্রসঙ্গটা এনেছেন। এরপরে ব্যাখ্যা যাবে, ব্যাখ্যা তো ওই একই, বারবার আর বলছি না।
আচ্ছা, চলে যাবো 2022-তে। 2022-তে এর থেকে কোনো প্রশ্ন আসেনি। 2021-এ মনে করো নিশ্চয়ই তোমরা জানো কোভিড পিরিয়ড, কোনো পরীক্ষা সেবার হয়নি। 2020-তে আবার এখান থেকে একটা প্রশ্ন এসছে, ওই একই লাইন তুলে দেওয়া হয়েছে যে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? কোন কবিতার অংশ? খাঁচার অর্থ কি? কেন সেখানে সহজ করে বাঁচা সম্ভব নয়? শহুরে জীবনে কেন বাঁচা সম্ভব না? বহুবার বলেছি, একই প্রশ্নের উত্তর নিশ্চয়ই লিখতে পারবে। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন এখান থেকে আসেনি এবং তারপর আগের যে ইয়ারগুলো সেখানে এই সিলেবাসটা আর ছিল না। কাজেই প্রিভিয়াস ইয়ার তোমাদের আলোচনা করে দিলাম। আমি জ্ঞানচক্ষুর যে আলোচনা করেছি সেখানে প্রিভিয়াস ইয়ারটা আলোচনা করা হয়নি। তোমাদেরই কেউ আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো বলেই কিন্তু এটা আমার মাথায় এসেছে। কাজে প্রত্যেককে বলবো তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের ম্যারাথন সিরিজের 3য় ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।